টডলার বয়সটা একটা বাচ্চার ভিত গড়ার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যেভাবে আপনি আপনার বাচ্চাকে শেখাবেন সেভাবে কিন্তু সে ভাবতে শিখবে, বলতে শিখবে, এমনকি তার ব্যবহারেও কিন্তু আপনার লাইফস্টাইল এবং রুচির প্রতিফলন দেখা যাবে। আজকে আমি আপনার সাথে 7টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা আমি আমার আজানকে টডলার বয়সে শেখানোর চেষ্টা করেছি, আর কিভাবে ছোট ছোট অ্যাক্টিভিটির মাধ্যমে ওর ভেতরে এই স্কিলগুলো গড়ে তোলার চেষ্টা করেছি। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. সো প্রথমে আমি কথা বলবো সেলফ ডিপেন্ডেন্সি নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষের উচিত সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। তাই আমি চেয়েছি আমার আজানও যেন ছোটবেলা থেকেই নিজের কাজে স্বাধীন হয়, যেন বড় হয়ে যে কোনো একটা মানুষের সাধারণ লাইফ লিড করার জন্য যা যা বেসিক স্কিল প্রয়োজন তার সবগুলো যেন ওর মধ্যে থাকে, কারোর উপর যেন ওর ডিপেন্ড করে থাকতে না হয়। সো আজান যখন টডলারহুডে মাত্র পড়েছে তখন থেকে ওকে আমি নিজের কাজটা আস্তে আস্তে নিজে করার জন্য উৎসাহ দিয়েছি এবং ওকে আস্তে আস্তে শিখিয়েছি, এবং ও কিন্তু খুব উৎসাহ নিয়ে সবগুলো কাজই করতো। যেমন আমি আগের ভিডিওতে বলেছি যে ও নিজের ডিমটা নিজে ছিলে খেত, এমনকি ওর বাবা যদি বয়েলড এগ খেত ওইদিন কিন্তু ও ওর বাবার একটাও ছিলে দিত। দেন নিজের পোশাক বাছাই করা বা পড়তে চেষ্টা করা। টডলারহুডের একটু বড় বয়সে এসে কিন্তু ওরা নিজেরাই নিজেদের জামা কাপড়গুলো পরতে পারে। ছোট থাকতে অভ্যাস করতে করতে 2-2.5 বছরের মধ্যে কিন্তু ওরা নিজের কাপড় নিজেরাই পরতে পারে। দেন নিজের জুতা পরা, আগে হয়তো অনেক সময় লাগতো, অনেক আস্তে আস্তে পরতো বা আমার একটু হেল্প করতে হতো। এরপরে কিন্তু ও 2 বছর পর পরই নিজে থেকে ওর শু পরা শুরু করেছে। যদিও এখনো আমি হেল্প করি মাঝে মধ্যে যখন ও চায় যে মাম্মা পরিয়ে দাও, কিন্তু ও নিজে থেকেই কিন্তু ওর শুটা পরতে পারে। দেন ইদানিং কিন্তু ও নিজের খেলনাগুলো নিজে গুছিয়ে রাখার চেষ্টা করছে, যেটা আমি এতদিন ধরে ওকে মডেলিং করে আসছিলাম। আমি সবগুলো টয় ক্যাটাগরাইজ করে করে কিন্তু আলাদা আলাদা বাস্কেটে রেখে দিতাম। সো ওর যখন খেলা শেষ হয়ে যেত তখন আমি টয়গুলোর নির্দিষ্ট বাস্কেটে আলাদা আলাদা করে রেখে ওদের নির্দিষ্ট জায়গায় রেখে দিতাম। আজানের এতদিনে পুরোপুরি ধারণা হয়ে গিয়েছে যে কোন টয়টা কোথায় থাকে, কোন বাস্কেটটা কোথায় থাকে। সো ইদানিং কিন্তু ও নিজেকে ফ্ল্যাশ মনে করে অনেক দ্রুত ওর খেলনাগুলো গুছিয়ে ফেলে। সো ওর এই স্কিলটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর 3 বছরের মধ্যে। এছাড়া নিজের কাজের মধ্যে আছে নিজের ব্রাশ করা, নিজে খাওয়া, দেন হ্যান্ড ওয়াশ করা, নিজের চুলটা আঁচড়ানো, ফ্রুটসের খোসা ছাড়িয়ে খাওয়া, নিজের জিনিসপত্র কোথায় কোথায় আছে সেটা নিজে জানা। এইসব ছোটখাটো বিষয়গুলো ও আর্লি টডলারহুডেই কিন্তু মোটামুটি আয়ত্ত করে নিয়েছে। সো হাউস হোল্ডের কাজের প্রতি ওর আগেও আগ্রহ ছিল। এখন যখন ও একটু বড় হয়েছে, ওর এখন 3 বছর প্লাস বয়স, এখন ও আসলেই হাউস হোল্ডের বিভিন্ন কাজে আমাকে হেল্প করে। যেমন কোনো কিছু রান্না করতে গেলে ওকে নিয়ে মাঝে মধ্যে আমি কিছু কাজ করি, সিম্পল কিছু কাজ ওকে দেই। দেন টেবিল সেট করার সময়, টেবিলে খাবার আনার সময় ও অনেক সময় হেল্প করে। দেন বাসায় যদি ফুল আনা হয়, ফুল গুছানোর ক্ষেত্রে অথবা ছোট ছোট কিছু জিনিস এদিক থেকে এদিকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু ও ভালোই হেল্প করে। এছাড়া বাবার সাথে কিন্তু ও বাজারেও যায় প্রায়ই। এতে করে কিন্তু ওরা অনেক মজা পায় বাবার সাথে মায়ের সাথে পরিবারের দায়িত্বপূর্ণ কিছু কাজ করতে পেরে। আর এরকম করে করতে করতে কিন্তু আস্তে আস্তে ওরা শিখেও যায় নিত্যদিনের কাজগুলো। সো আমরা সবসময় ওদেরকে উৎসাহ দেবো এ ধরনের নিত্যদিনের কাজে। ওরা যদি করতে চায় অবশ্যই ওদের অনেক সময় লাগবে, কিন্তু আমরা একটু ধৈর্য ধরে ওদেরকে করতে দেবো যেগুলো সেফ ওদের করার মতো। কিন্তু যদি ওরা করতে না চায় তাহলে অবশ্যই জোরাজুরি করা যাবে না এই বয়সে, কারণ ওরা এখনো অনেক ছোট। সো এসব কাজ করতে দিলে আসলে বাচ্চাদের দায়িত্ববোধটা আস্তে আস্তে বেড়ে যায়, আর একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমিও পারি মামা বাবার সাথে বাড়ির দরকারি কিছু কাজ করতে। দেন নেক্সট আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে প্রিটেন্ড প্লে। টডলারহুডে যারা পড়ে যায় তারা কিন্তু প্রিটেন্ড প্লেটা অনেক পছন্দ করে, এতে কিন্তু ওদের চিন্তা শক্তিও আস্তে আস্তে বেড়ে যায়। যেমন আজান 1.5 বছরের পর থেকে আস্তে আস্তে প্রিটেন্ড প্লে এর উপরে খুব আগ্রহ দেখিয়েছে। যেমন তার ডক্টর সেট নিয়ে তার দাদুকে চেক আপ করেছে, মাকে বাবাকে অলওয়েজ চেক আপ করে। দেন বাবার সাথে মার্কেটার হয়ে বিভিন্ন জিনিস সেল করেছে। এটা কি আপনার? কি কি আছে আপনার দোকানে? এটা এটা দোকান? এটা কার দোকান? তোমার দোকানে কি আছে? চকলেট আছে? ওয়াও! হ্যাঁ, না সব সময় না, চকলেটে টামি ব্যথা হয়, আমি মাঝে মধ্যে খাই। আচ্ছা আমাকে একটা চকলেট দেওয়া যাবে? চকলেটের কত দাম? 100 আর 200?
আচ্ছা আমার থেকে তাহলে 200 টাকার একটা দেন তো। Wow, it looks so yummy. Here you go. Here is your 200 টাকা. Coin? Oh, you need real money? Oh, okay, wait. AJ, here you go, your money. You're welcome. দেন রান্না করে খাইয়েছে। আর আরেকটা ব্যাপার যেটা ওর অনেক পছন্দ সেটা হচ্ছে সুপার হিরো সাজা, বিশেষ করে স্পাইডারম্যান, বাট এছাড়াও সব ধরনের সুপার হিরোর প্রতি ওর খুব আগ্রহ। সো এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জন সেজে আজান অনেকটা সময় পার করেছে। তো এতে কিন্তু ও শুধু মজাই পায়নি, বরং বাস্তব জীবনের অনেক বিষয় কল্পনার মাধ্যমে বুঝতেও শিখেছে। যেমন যখন ও কোনো কিছু সেল করেছে অথবা যখন ডক্টর সেজেছে তখন কিন্তু ওকে অনেক চিন্তা করে করে কাজগুলো করতে হয়েছে। বাস্তব একটা অভিজ্ঞতা কিন্তু ওর কিছুটা হলেও হয়েছে। দেন আসি নেচার বা প্রকৃতির সাথে সময় কাটানো। আমি চেয়েছি যতটা সম্ভব প্রকৃতির সাথে যেন, নেচারের সাথে যেন ওর সময়টা কাটে। কারণ আমরা আসলে প্রকৃতি থেকে যতটা শিখি, পরিবেশ থেকে যতটা শিখি তা কিন্তু বাসার মধ্যে আবদ্ধ অবস্থায় কখনোই শিখতে পারবো না। যেমন ও খুব এনজয় করতো বৃষ্টির মধ্যে আমব্রেলা নিয়ে হাঁটা বা বৃষ্টির পর যে পরিবেশটা থাকে সেখানে ঘোরাঘুরি করা, খেলা, দেন গাছপালার মধ্যে ঘুরতে যাওয়া, দেন নদীর ধারে যাওয়া, বোটে চড়া, ঘাসের উপরে বসে পিকনিক টাইপের করা। এই সব কিছুই কিন্তু বাচ্চাদের জন্য খুব রিচ একটা এক্সপেরিয়েন্স হয়। সেটা বাচ্চাদের জন্য কেন, বড়দের জন্য কিন্তু নেচার খুব ভালো একটা ঔষধ। কিন্তু যদি বাচ্চারা নেচারের সাথে যেতে নাও পারে, যেহেতু আমি ঢাকায় থাকছি, সো নেচারের কাছে সবসময় যাওয়া সম্ভব না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি আজানকে বাইরে নিয়ে যাওয়ার। আমাদের এলাকায় প্রচুর প্লেগ্রাউন্ড আছে, সো আজানকে ওর বাবা প্রায় 2 দিন 1 দিন পর পরই প্লেগ্রাউন্ডে নিয়ে যায়। ও বাচ্চাদের সাথে খেলতে শিখে, মিশতে শেখে, কথা বলতে শেখে। সো এক্ষেত্রে কিন্তু ওদের সোশ্যাল যে স্কিল সেটা ক্রিয়েট হয়ে যায়। এরপরে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ স্কিল এবং অ্যাক্টিভিটির কথা বলবো, যার মধ্যে কি ধরনের এডুকেশন বা এক্সট্রা কারিকুলাম বা কি বই দিয়েছি আজানকে এই বয়সে সেই সম্পর্কে অবশ্যই বলবো। তার আগে আপনি বলুন আপনার বাচ্চাকে এই বয়সে আপনি কি শেখাচ্ছেন, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করলে বাচ্চাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। নেক্সট যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অথবা এক্সট্রা কারিকুলাম আমরা কি শেখাতে পারি এই বয়সে। সো বাচ্চারা যখন টডলারহুডে পড়ে যায় তখন কিন্তু ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরো অনেক বেশি বেড়ে যায়। ওরা তখন সারাদিনই দেখা যায় জাম্প করছে, ডিগবাজি খাচ্ছে, সিঁড়ি দিয়ে একা একা ওঠানামা করছে। এই সময়টা ওদেরকে ফিজিক্যালি আরো বেশি অ্যাক্টিভ রাখার জন্য কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমরা দিতে পারি। সেগুলোর মধ্যে প্রথমে আমি বলবো সাঁতার। যে কোনো মানুষের জন্য সাঁতার পারাটা কিন্তু খুব বেশি জরুরি একটা বিষয়। সো আমরা এই টডলারহুড থেকে আস্তে আস্তে করে ওদেরকে সাঁতারের জন্য নিয়ে যেতে পারি। অল্প অল্প করে হলেও ওরা আস্তে আস্তে অভ্যস্ত হবে এবং স্কিলড হবে সাঁতারে। এটা কিন্তু খুব ভালো একটা স্কিল যে কোনো মানুষের শেখার জন্য। দেন নিয়মিত সাইকেল চালানোর একটা অভ্যাস করানো যায় এই বয়সে বাচ্চাদের। যদি সেরকম প্রপার জায়গা থাকে অথবা পরিবেশ থাকে তাহলে অবশ্যই বাচ্চাকে প্রতিদিন বাইরে নিয়ে সাইকেল চালানোর জন্য সময় দেয়াই যায়। দেন এরপরে আরেকটু বড় হলে 4 বছরের মতো হয়ে গেলে আমার ইচ্ছা আছে আজানকে মার্শাল আর্ট বা কারাতে এই ধরনের কিছুতে ইনক্লুড করার। ফিজিক্যালিও অ্যাক্টিভ থাকবে এবং নতুন একটা স্কিলও তৈরি হবে। সো এইসব অ্যাক্টিভিটিতে আসলে বাচ্চাদের শুধু ফিটই রাখে না, ওদের আত্মবিশ্বাসও অনেক বাড়িয়ে তোলে। সো যত পারবো আমরা চেষ্টা করব বাচ্চাদের ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে। দেন আমরা চেষ্টা করব বাচ্চাকে খুব মেমোরেবল একটা চাইল্ডহুড উপহার দেওয়ার, যেটা আমাদের অনেকের আছে। আমরা আগে অনেক বেশি খোলা মাঠে দৌড়াদৌড়ি করতে পারতাম। আমার এখনো মনে আছে অনেকের সাথে যে খেলতাম, সাইকেল চালাতাম, দেন নানা বাড়ি দাদা বাড়িতে গিয়ে সাঁতার কাটতাম। এই ধরনের মেমোরেবল কিছু স্মৃতি ওদের জন্য আমাদের আসলে উচিত রেখে যাওয়ার। যেমন আজান যেরকম কাজিনদের সাথে অনেক খেলতে পছন্দ করে, ও বাইরে ঘুরতে যেতে অনেক পছন্দ করে, ঘাসে খোলা মাঠে দৌড়াতে পছন্দ করে। দেন বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে আমরা পরিচিত করে দিতে পারি এই বয়সে। ওদেরকে নতুন নতুন অ্যানিমাল সম্পর্কে জানাতে পারি এবং অ্যানিমালের প্রতি ভালোবাসা বাড়াতে ওদেরকে বিভিন্ন পশু পাখির সাথে সময় কাটাতে দিতে পারি। এছাড়া এই যে বৃষ্টিতে ভেজা, পুকুরে গোসল করা, এ ধরনের ছোট ছোট মেমোরি যদি আমরা ওদেরকে দিতে পারি তাহলে কিন্তু সেগুলোই ওদের অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে পরবর্তীতে। এরপরে আমি কথা বলবো কি ধরনের এডুকেশন আমরা দেব আর্লি টডলারহুড থেকে একদম প্রি স্কুল এজের আগ পর্যন্ত। সো প্রি স্কুলের আগে আসলে যেটা মেইনলি দরকার এই সময়টায় ছোটবেলা থেকেই
ওদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, যেমন বড়দেরকে সালাম দেওয়া, কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেয়া। এরকম কিন্তু অনেক হয় যে বাচ্চাদেরকে অনেকে অনেক আদর করে কিছু একটা বলছে কিন্তু বাচ্চারা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে রাখছে অথবা এদিক ওদিক সরে যাচ্ছে। সো আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সোশ্যাল হতে শিক্ষা দেই তাহলে কিন্তু ওরা ছোটবেলা থেকেই অনেক বেশি কথা বলতে পারবে মানুষের সাথে, সঠিকভাবে রেসপন্স করতে পারবে সবার সাথে। দেন ওদেরকে এই সময়ে ইমোশন শেখানোটা খুব বেশি জরুরি, কারণ টডলার বয়সে কিন্তু ওরা ইমোশন সম্পর্কে খুব বেশি জানে না, আর তখন ওরা ইমোশন গুলোকে ঠিকভাবে কন্ট্রোলও করতে পারে না। সো আমরা যখন বইয়ের মাধ্যমে হোক বা নিজেরা মডেলিং করে হোক যে কখন কিভাবে অ্যাক্ট করতে হয়, কোন ইমোশনে কি ধরনের রিঅ্যাক্ট করতে হয়, তখন কিন্তু ওরা আস্তে আস্তে ইমোশন গুলো শিখবে। তাহলে কিন্তু ট্যান্ট্রাম হবে না, অথবা বাইরে গিয়ে অনেক বাচ্চারা আছে অনেক বেশি মেল্টডাউন করে, সেটা হবে না। সো বাচ্চাদেরকে অনেক বেশি ইমোশন সম্পর্কে জানাতে হবে। আমরা নিজেরা কিভাবে মডেলিং করব, যখন আমরা রেগে যাব তখন অবশ্যই আমাদেরকে রাগটাকে কন্ট্রোল করতে হবে। ওদেরকে দেখাতে হবে যে আমরা ডিপ ব্রিথ করে রাগটাকে কন্ট্রোল করতে পারি, এবং পরে আস্তে যখন আমরা শান্ত হব তখন আমরা বিষয়টা নিয়ে আলাপ করতে পারি। আমাদের থেকেই কিন্তু বাচ্চারা শিখবে। আমরা যদি রেগে গিয়ে শাউট করা শুরু করি তাহলে কিন্তু ওদেরও রেসপন্স ঠিক সেভাবেই আসবে, ওরাও কিন্তু শাউটিংটা শিখবে। সো এই সময়ে ইমোশনগুলো চেনানো খুবই দরকার, শুধু রাগ না। কেন আমরা স্যাড হচ্ছি, কেন কান্না করছি, কেন আমাদের ফ্রাস্ট্রেটেড লাগছে, সো এই সব ব্যাপারে আমরা যদি খোলামেলা ওদের সাথে ডিসকাস করি, ওদের সাথে অ্যাক্টিভিটির মাধ্যমে ব্যাপারগুলো আলোচনা করি, তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে ইমোশনগুলো কন্ট্রোলও করতে শিখবে এবং বুঝতে শিখবে যে কখন কোন ইমোশনটা কিভাবে এক্সপ্রেস করতে হয়। দেন বেসিক পড়াশোনা আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যেমন রঙের বিভিন্ন অ্যাক্টিভিটি, দেন সাইজের বিভিন্ন অ্যাক্টিভিটি দিতে পারি, দেন নাম্বারিং 1 2 3 1 2 3, দেন ম্যাচিং অ্যাক্টিভিটি দিতে পারি। আমরা কিছু অ্যানিমালস এর নাম তো আমরা আগেই জানি, এখন থেকে আমরা কিছু ম্যাচিং অ্যাক্টিভিটি ওদেরকে দিতে পারি কার্ডের সাথে অ্যানিমালদের ফিগারিনের মাধ্যমে। এ ধরনের কিন্তু যে কোনো ক্যাটাগরিতেই আমরা ওদেরকে ম্যাচিং অ্যাক্টিভিটি দিতে পারি। দেন বিভিন্ন ক্রাফটিং করাতে পারি, প্লে ডো দিয়ে কিছু বানাতে পারি, বডি পার্টস শেখাতে পারি। দেন লেখালেখির জন্য আস্তে আস্তে প্রস্তুত করতে পারি। এতদিন তো ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন খেলনা আমরা ইউজ করেছি, এখন আস্তে আস্তে ওদেরকে স্ক্রিবলিং করতে দিতে পারি, দেন কালার করতে দিতে পারি, ডটেড লাইন করাতে পারি, দেন আস্তে আস্তে ট্রেসিং এর ইন্ট্রোডিউস করাতে পারি। আর একটু বড় হলে আমরা আস্তে আস্তে ওদেরকে অ্যালফাবেটও ইন্ট্রোডিউস করতে পারি, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, অবশ্যই গদবাঁধা পড়াশোনার মাধ্যমে না, যেন ওদের ইন্টারেস্টটা ধরে রাখতে পারি। আমরা বিভিন্ন খেলার মাধ্যমে ওদেরকে লেটার সাউন্ড গুলো শেখাতে পারি, যেটা আমি আমার ফনিক্স শেখানোর ভিডিওতে বলেছি যে কি কি উপায়ে বাচ্চাকে খুব মজা করে লেটার সাউন্ড গুলো শেখানো যায়। দেন সেটা বাংলা ইংলিশ দুটোই হতে পারে, বা আরবি যদি কেউ শিখায়। দেন লেটার সাউন্ড গুলো যখন শিখে যাবে তখন কিন্তু ওদেরকে আস্তে আস্তে মুভেবল অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড শেখানো শুরু করতে পারি। সেটা প্রি স্কুলিং টাইমে শুরু করাটাই বেটার। দেন লাস্ট আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বই পড়া। বই তো আমরা 0 বয়স থেকেই অনেক 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 বেশি পড়ছি। সো এখন যখন বাচ্চারা একটু বড় হয়েছে, ওদেরকে এখন প্র্যাকটিক্যাল লাইফের কিছু বই আমরা দিতে পারি। যেমন এই বইটা আছে, ঘড়ি কিভাবে দেখতে হয়, সেটা ঘড়ির কাঁটাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শেখানো যায়। খুব মজাও হয় এবং আস্তে আস্তে বাচ্চারা শিখতেও পারে ঘড়ি কখন কটা বাজে। দেন ন্যাশনাল জিওগ্রাফির কিছু বই আছে যেখানে বিভিন্ন কিছু নিয়ে খুব সহজ ভাষায় অল্প অল্প করে শেখানো হয়। বইগুলো আমার খুবই পছন্দ। দেন এই সময় যেহেতু ওরা শেয়ার করতে একটু অপছন্দ করে, তো ওদেরকে এ ধরনের কিছু বই দেয়া যায় যেখানে ওরা গল্পের মাধ্যমে আস্তে আস্তে শিখতে পারবে যে কিভাবে শেয়ার করতে হয়। দেন যারা ব্রাশ করতে পছন্দ করে না তাদেরকে দাঁত ব্রাশের উপরের বই দিতে পারি। যারা হ্যান্ড ওয়াশ করতে চায় না তাদেরকে জার্মস সম্পর্কে জানাতে পারি, বা যারা পটি ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে পটি ট্রেনিং এর কিছু বুকস পড়াতে পারি। সো এরকম অনেক বই আছে আসলে। এখন হচ্ছে যত প্র্যাকটিক্যাল লাইফ ওরা যা যা করবে সেই ধরনের যত বই আছে সেগুলো সব দিতে পারেন। আর আগের বইগুলো তো আছেই, স্টোরি বুকস তো আছেই, ওগুলো তো পড়বেই। কিন্তু এখন প্র্যাকটিক্যাল লাইফের উপরে বইগুলো বেশি দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া অ্যাক্টিভিটি বুক আমরা দেওয়ার চেষ্টা করব। এই ধরনের অ্যাক্টিভিটি বুকগুলো কিন্তু অনেকক্ষণ ওদেরকে বিজিও রাখে, আর এছাড়া অনেক কাজেরও, অনেক কিছু শেখার জন্য। আর এই ধরনের অ্যাক্টিভিটি বই যদি আপনি কালেক্ট করতে না পারেন তাহলে নিজে বাসায় বাইন্ডার তৈরি করতে পারেন, এরকম ছোট ছোট অ্যাক্টিভিটি। এ ধরনের বাইন্ডারও কিন্তু বাচ্চারা অনেক মজা করে ইউজ করে এবং বাচ্চাদের শিখতে অনেক কাজে দেয়। এডুকেশনাল কিছু টপিক ছাড়া কিন্তু বাকি যে বিষয়গুলো বললাম এগুলো কোনো কিছু স্কুলে আমরা শিখতে পারি না। এই ভিতগুলো কিন্তু আমাদের পরিবার থেকেই হবে। সো অবশ্যই আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই পরিবারের মাধ্যমেই ওদের একটা সুন্দর ভিত গড়ে দেওয়ার জন্য।
যেহেতু টডলার বয়সটাই আসলে বাচ্চার লাইফের একটা ফাউন্ডেশন। সো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বিভিন্ন বয়স অনুযায়ী ওদের খেলনা এবং বই নিয়ে রেকমেন্ড করেছি। আপনার বাচ্চা যদি টডলার না হয়, আরো বেশি ছোট হয়, তাহলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।